পশ্চিমবঙ্গে বর্তমানে যদি বেকারের সংখ্যাটা দেখি 16 থেকে 21 লাখ। জব সিকিউরিটি এই রাজ্যে একটা প্রহসন সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে বলা যায়। আপনারা রাজ্যের যে কোনো জায়গায় চপমুড়ি কিংবা ঘুগনির দোকান দিতে পারবেন, খাবারের স্টল খুলতে পারবেন। কটা ছেলে মেয়ে এক্স্যাক্টলি তার যে ডিজার্ভিং স্যালারি সেইটা নিয়ে কাজ পায়, আর কজন কন্ট্রাকচুয়াল কিংবা কম টাকা নিয়ে কাজ করে, সেটা আপনি গ্রাউন্ড লেভেল রিয়েলিটি চেক করলেই বুঝতে পারবেন। আর কতদিন ঠকবেন, আর কতদিন নিজেকে ইউজ হতে দেবেন? নিজের ভোটটা খুব ভেবে চিন্তে দিন। চাকরির নামে চপ মুড়ি, মিথ্যে শুধু ভুরি ভুরি। চাকরির ঘুষ নেওয়ার পর সেই শাসক নেতার হাতে চুড়ি। কাটমানি নিয়ে মুখ খুললে লাগে তাদের সুরসুরি। আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এইটা নিয়ে আজকে এত কথা বলছি কেন। তথ্য নিয়ে এসছি, এমনি এমনি বলছি না, পয়েন্ট ওয়াইজ বলবো। ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, পুরো তথ্য সাথে করে নিয়ে এসছি। পশ্চিমবঙ্গে বর্তমানে যদি বেকারের সংখ্যাটা দেখি 16 থেকে 21 লাখ। যদি পার্সেন্টেজে দেখি 2.2 থেকে 4.14%-এর মধ্যে সংখ্যাটা ঘোরাফেরা করে আর কি। এবার আসি টোটাল বেকার তো হলো, উচ্চ শিক্ষিত তরুণ তরুণী। ওই যে আপনারা খবর শোনেন না যে একটা 8 পাস যোগ্যতার সরকারি চাকরিতে একটা PhD পাস করা ছেলেও অ্যাপ্লাই করছে। ইয়েস, ঠিকই শোনেন। পশ্চিমবঙ্গে 18 থেকে 29 বছর বয়সী উচ্চ শিক্ষিত যে তরুণ, উচ্চ শিক্ষিত কাকে বলছি, যে কিনা গ্র্যাজুয়েট পাস, ইয়েস গ্র্যাজুয়েটেড, সেই রকম তরুণের সংখ্যা হচ্ছে প্রায় 5 থেকে 7 লাখ। উচ্চশিক্ষিত তরুণীর সংখ্যাটা কত? 3.5 থেকে 4.5 লাখ তরুণী ঘরে বসে আছে গ্র্যাজুয়েট পাস করার পর এই রাজ্যে। তথ্যটা আমি কিন্তু কোনো গর্ত থেকে খুঁড়ে বের করে আনিনি, কিংবা জমের দক্ষিণ দুয়ার থেকেও আনিনি। পিরিয়ডিক লেবার ফোর্স সোসাইটি যে ডেটা, সেই ডেটা থেকে প্রত্যেকটা তথ্য বলছি, নিজেরা গুগল সার্চ করে দেখে নিতে পারবেন। দেখুন, পূর্বের যে জনসংখ্যা কাউন্ট করা হয়েছিল সেই অনুযায়ী আপনারা জানেন পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা সেটা অ্যারাউন্ড 10.5 crores, অর্থাৎ 10 কোটির বেশ খানিকটা বেশি, 11 কোটি থেকে কম। তার মধ্যেও যদি দেখা যায় যে নীতি আয়োগ আর MOHFWর যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এই রাজ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা, অর্থাৎ প্রায় ধরতে পারেন 15-18 বছর থেকে 60 বছর পর্যন্ত একটা লোক কাজ করে, 59 বছর বয়স পর্যন্ত মানুষের যে লেবারের কর্মক্ষম মানুষের সংখ্যা রয়েছেন 7.5 কোটি, অর্থাৎ ইয়াং পপুলেশন, ইয়াং জেনারেশনের জনঘনত্বটা এত বেশি এই রাজ্যে। সেখান থেকে এই রাজ্যের কি দুর্বিষহ অবস্থা, জাস্ট একবার ভেবে দেখুন। কেন বলছিলাম থাম্বনেলে যে এই ভিডিওটা ডিলিট হতে পারে? কারণ আছে। এই রাজ্যে বেতনভোগী কর্মচারী যদি আনুমানিক সংখ্যা, আই রিপিট আনুমানিক সংখ্যা যদি 1 কোটি হয়, তার মধ্যে হার্ডলি 10 থেকে 12 লাখ সরকারি কিংবা আধা সরকারি কিংবা সরকারির মধ্যেও কন্ট্রাকচুয়াল সেই সেক্টরের অন্তর্ভুক্ত। উল্টো দিকে 90 লাখ মানুষ, ইয়েস 90 lakhs প্রাইভেট জব। কোনো কোনো ক্ষেত্রে সেটাও কন্ট্রাকচুয়াল, কোনো কোনো ক্ষেত্রে সেটা আবার অসংরক্ষিত একটা ক্ষেত্রের মধ্যে তারা কাজ করে বেতন পাচ্ছেন। জব সিকিউরিটি কোথায়? জব সিকিউরিটি এই রাজ্যে একটা প্রহসন সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে বলা যায়। আবারও বলছি, তথ্যগুলো হাওয়ায় থেকে কুড়িয়ে আনা নয়। পিরিয়ডিক লেবার ফোর্স সোসাইটি, সেইখান থেকে তথ্য নেওয়া, গুগল সার্চ করবেন, প্রত্যেকে সেই ডেটা পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আসি পরের পয়েন্টে। দেখুন, আপনারা সম্প্রতি জানেন যে 26,000 টিচারের চাকরি গেছে। আপনার বাড়ির ছেলে মেয়ে কিংবা আপনার নাতি নাতনি কিংবা আপনি নিজে, আপনার বাবা মা, আপনার দাদা দিদি, সে যে কেউ হতে পারে, একটা সরকারি চাকরি পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল তার লাইফটা সেটেলড। সে হয়তো EMI-তে 10টা জিনিসপত্র করে ফেলেছে, সে হয়তো বিয়ে করে ফেলেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে। ভুলটা কি তার ছিল? না।
কিছু মানুষের দুর্নীতি, যেটা কিনা এই রাজ্য সরকার এখনো খুঁজেই বের করতে পারলো না, প্রপারলি একটা ডেটাই প্রোভাইড করতে পারলো না এক্স্যাক্টলি কারা কারা অযোগ্য এবং কারা যোগ্য। সেই কারণে টোটাল প্যানেল বাতিল হলো, 26,000-এর চাকরি গেল। এখানেও একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার কেন বলছি, দুঃখের সাথে সবটা নেবেন না, কারণ এইখানে দুর্নীতি রয়েছে, আলাদা করা যায়নি, বাতিল হয়েছে, খুব ভালো কথা। 32,000-এর বেঞ্চ, 32,000-এর পুরো যে প্যানেলটা, তারও কিন্তু দুর্নীতি তদন্ত চলছে, এটা ভুলে গেলে চলবে না। আপাতত তাদের পরিবারের কথা ভেবে, সব দিক বিবেচনা করে তাদের চাকরিটা যায়নি। আপনি যদি এই রাজ্যে থাকা একজন, এই রাজ্যে জন্মগ্রহণ করা একজন যুবক কিংবা যুবতী হয়ে থাকেন, তাহলে ভাবুন যে দাদা দিদিকে আপনি দেখছিলেন যে 4-5 বছর ধরে চাকরির পরীক্ষা দেওয়ার পর একটা টিচারের চাকরি পেয়ে সেটেল হয়ে গেছিল, হঠাৎ করে, ইয়েস হঠাৎ করে আগামীকাল গিয়ে হয়তো সে বসে গেল বাড়িতে, তার সেই সিকিওর সরকারি চাকরি সেটা হয়তো আর থাকলো না। তাই তো হচ্ছে, 26,000-এর চাকরিটা যে এইভাবে যাবে কে ভেবেছিল এত বছর পরে এসে। দেখুন 2026-এর ভোট মোটামুটি তার গোড়ায় এসে কড়া নাড়তে শুরু করেছে, কিন্তু এইদিকে যখন করাপশন নিয়ে কথা বলা হয়, যখন চাকরি নিয়ে কথা বলা হয়, চাকরির নামে আপনারা কি খুঁজে পান এক্স্যাক্টলি বলে দিই। আপনারা খুঁজে পান দুর্গাঙ্গনে কবে সেটা তৈরি হবে, কবে সেটা স্টল হবে, সেই স্টলে আপনারা কাজ করতে পারবেন। আপনারা রাজ্যের যে কোনো জায়গায় চপমুড়ি কিংবা ঘুগনির দোকান দিতে পারবেন, খাবারের স্টল খুলতে পারবেন, কত যেন মিষ্টি হাব করে দেওয়া হয়েছে, তারপরে কত শপিং মল করার কথা বলা হচ্ছে, সেই সমস্ত জায়গায় আপনারা চাকরি পেতে পারেন। দুর্গা অঙ্গন সংস্কৃতি ও রিলিজিয়াস একটা ঐতিহ্য চর্চার আর প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এতে লোকাল শিল্প বাড়বে, পর্যটন শিল্প বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, কেনা বেচা বাড়বে, মানুষের ইনকাম হবে, অনেক কাজ, কর্মশ্রম আরও বেশি বাড়বে। কর্মশ্রমের মধ্য দিয়ে মানুষ নিজেকে নিজে পায়ে দাঁড় করাতে পারবে। আপনি কোনো ট্যুরিস্ট স্পটের কাছে থাকেন, মাননীয়ার কাছে এটা কিন্তু আপনি বিশাল বড় একটা মূল্যবান মানুষ, আপনি কিন্তু সেই ট্যুরিস্ট স্পটের কাছে দোকান খুলতে পারেন ভাই। কিংবা দেখুন পশ্চিমবঙ্গে তো মেলা ঠেলার কোনো অভাব নেই, আপনি হতে পারে আপনি গ্র্যাজুয়েশন, আপনি মাস্টার্স পাস, আপনি বিএড করেছেন, ডিএলএড করেছেন, বসে আছেন, কি যায়, মেলা টেলা হয় এত, মেলাতেও স্টল দিতে পারেন। অন্তত পক্ষে মাননীয়ার তো তাই বক্তব্য বলে মনে হয়। আবার দেখুন, যদি আপনি রাজ্যে দেউচা পাচামির ওই যে অঞ্চল তার আশেপাশে বসবাস করেন, আরে আপনার জন্য তো কেল্লা ফদে মশাই। দেখুন দেউচা পাচামিতে লক্ষ লক্ষ কর্মসংস্থানের প্রমিস করা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু যতদিন সেটা রেডি না হচ্ছে, যতদিন সেটা না হচ্ছে, আপনি কিন্তু সেখানে খাবারের স্টল নিয়ে গিয়েও বসতে পারেন। দেখুন মাননীয়ার মতে তো এইগুলো খুব বড় কাজ, তাই না? দেখুন কোনো কাজকে আমি কিন্তু ছোট করছি না, আমি কেউ নই কোনো কাজকে ছোট করার, আমিও আপনাদের সামনে ভিডিও আনছি, এটা আমার কাজ। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ঘরে উচ্চ শিক্ষিত হয়ে নিজের প্রপার স্কিল নিয়ে বসে আছেন, একটা সঠিক মাইনের চাকরি পাচ্ছেন না, তাতে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। আপনাকে প্রমিসের পর প্রমিস করা হয়, বা একটা রাউন্ড ফিগারে বছর শেষে নাম্বার দেখিয়ে দেওয়া হয়, কিন্তু গ্রাউন্ড লেভেলে কটা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে এটা কিন্তু সেই গ্রাউন্ড লেভেলে না গেলে বোঝা যায় না, কিংবা এই এজের মানুষগুলোকে না দেখলে বোঝা যায় না। এটা খুব তেতো হলেও সত্যি কথা। আরেকবার একটু ঘুরে দেখি প্রাইভেট সেক্টরের কথা। দেখুন প্রাইভেট সেক্টর বলতে তো যা কলকারখানা এই সমস্ত যেগুলো যেখানে যা রয়েছে রয়েছে, ম্যানুফ্যাকচারিং হাব অল্প স্বল্প যেটা রাজ্যে রয়েছে, কিন্তু যদি আমি বলি যে আইটি হাবের কথা, যদি আমি বলি সেক্টর 5-এর কথা, একটু গ্রাউন্ড লেভেলে ঘুরে দেখুন। কোনোদিন সম্ভব হলে আমি আমার প্রতিনিধি পাঠিয়ে রিপোর্ট করাবো এক্স্যাক্টলি সেক্টর 5 থেকে কি পরিমাণ কোম্পানিজ চলে যাচ্ছে। সেখানে তো ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ভাড়া দেওয়ার চল রয়েছে, সেই বিল্ডিংয়ের যে ফ্লোর সেটা একটা অফিস ভাড়া নেয়, তারপর তারা সেই ভাড়া ছেড়ে চলেও যায়।
টোটাল আপনাকে সংখ্যাটা বলে রাখি, 2011 থেকে 2025 পর্যন্ত 7,000, আই রিপিট 7,000-এর অধিক কোম্পানিজ এই রাজ্য থেকে বিদায় নিয়ে নিয়েছে, পাত্তাড়ি কুটিয়ে জাস্ট চলে গেছে। যে কটা আছে সেখানেও ওই হয় ভাত ছড়ালে কাকের অভাব হয় না, সেটাই হচ্ছে বিষয়। সেখানেও যে কটা ছেলে মেয়ে এক্স্যাক্টলি তার যে ডিজার্ভিং স্যালারি সেইটা নিয়ে কাজ পায়, আর কজন কন্ট্রাকচুয়াল কিংবা কম টাকা নিয়ে কাজ করে, সেটা আপনি গ্রাউন্ড লেভেল রিয়েলিটি চেক করলেই বুঝতে পারবেন। বছর শেষে আপনাকে যখন লক্ষ চাকরির প্রমিস করা হয়, শুধুমাত্র ওই লক্ষ, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ওই ফিগারটা না দেখে না, রিয়েলিটিটা দেখুন। আর কতদিন ঠকবেন? আর কতদিন নিজেকে ইউজ হতে দেবেন? আর কতদিন আন্ডার পেতে চাকরি করবেন? উল্টো দিকে রাজ্যে নেতারা কিন্তু শুধুমাত্র মন্দির, মসজিদ সবকিছুর জন্য জমি বেরিয়ে যাচ্ছে, কলকারখানাগুলোর জন্য জমি বেরোয় না, যেখানে লোকের অ্যাকচুয়াল এমপ্লয়মেন্ট হতে পারে। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ডাক্তার, আপনি একজন প্রপারলি এডুকেটেড স্কিল্ড একজন মানুষ, আপনার কাজের জায়গাটা কোথায়? নিশ্চয়ই আপনি স্টলে গিয়ে ঘুগনি বেচবেন না, নিশ্চয়ই আপনি এখন হস্তশিল্প করবেন না, করতেও পারেন, কোনো কাজ ভুল নয়, কিন্তু বিষয়টা হচ্ছে গ্রাউন্ড লেভেলে চাকরির জায়গাটা খুব নড়বড়ে, সেটা গ্রাউন্ড জিরোতে গেলেই বোঝা যায়। উল্টো দিকে আমাদের নেতারা সারাক্ষণ ধর্মের নামে রাজনীতি করে বেড়াচ্ছে। मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। প্রত্যেকটা নেতা নেত্রীকে, বেশিরভাগ নেতা নেত্রীকে আপনি দেখে রাখুন, ধর্মের রাজনীতি কারা করছে গুনে গুনে চিনে রাখুন, দরকার রয়েছে চেনাটা। 2026-এ শুধুমাত্র যদি মন্দির মসজিদ রাজনীতি এটাই ভোটের থিম হয়ে থাকে, তাহলে আমি অন্তত আপনাকে বলবো যে প্লিজ প্লিজ সেই প্রলোভনে পা দেবেন না। নিজে ভাবনা চিন্তাটা করুন। একটা মন্দিরের গেট, মসজিদের গেট, তমুক জায়গায় দুর্গাঙ্গন, তমুক জায়গায় মন্দির, এই দিয়ে কিন্তু সবার যে উপযোগী, সবার যে কাজ, সেটা কিন্তু হয় না। বুঝে দেখতে হবে, বোঝার ব্যাপার আছে। তাই নিজের ভোটাধিকারটা প্রয়োগ করার আগে খুব সাবধানে ভেবে চিন্তে করুন। আপাতত এই পর্যন্তই, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তাও এই শেষ পর্যন্ত আপনারা সঙ্গে আছেন, দেখেও অনেক ভালো লাগছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন, গেরিলা সাংবাদিকতা। পাশে থাকার অনুরোধ রইল।